KTV Originals। কলকাতা টিভি অনলাইনে আপনাদের সকলকে স্বাগত। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন। আর আজকের আলোচনায় আমার সঙ্গে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, অনেক অনেক স্বাগত আজকের আলোচনায়। অবশ্যই আগামী বছর যে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে চলেছে পাকিস্তানে, সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যাবে কিনা, কারণ কান পাতলে ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে শোনা যাচ্ছে যে ভারতের যাওয়াটা কিন্তু একটা অপ্রত্যাশিত, কারণ গত কয়েক বছরের রেকর্ড দেখলে তাই মনে হচ্ছে। তবে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি তিনি ভারতের যাওয়া নিয়ে পাকিস্তানে কি বলছেন একবার শুনে নেব জয়জ্যোতি মুখ থেকে। দেখো, শাহিদ আফ্রিদি প্রাক্তন পাকিস্তান অধিনায়ক এবং তিনি কিন্তু মনে প্রাণে চাইছেন যে ভারত আসুক। শাহিদ আফ্রিদি একসময় ওপেন করতেন পাকিস্তানের হয়ে, বল হাতেও কার্যকরী ভূমিকা পালন করতেন এবং তার সঙ্গে কিন্তু অনেক ভারতীয় ক্রিকেটারের খুব ভালো সম্পর্ক, এবং তিনি মনে প্রাণে চাইছেন যে ভারতের আসা উচিত। সমস্ত রাজনৈতিক যা মানে পলিটিক্যাল যা সিচুয়েশন রয়েছে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে, সব কিছুকে দূরে সরিয়ে আবারও এই ক্রিকেটীয় মৈত্রীটা শুরু করা উচিত। কিন্তু শাহিদ আফ্রিদি যেটা বলছে সেটা বোধহয় বিসিসিআই সেটা শুনতে নারাজ। এখনও পর্যন্ত যা খবর, আমরা 7ই জুলাই যে স্টেডিয়াম বুলেটিনটা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে ভারত পাকিস্তানে যাচ্ছে না, মানে ভারত সরকার না চাইলে ভারত পাকিস্তানে যাবে না, এবং হাইব্রিড মডেল হতে চলেছে। 7th জুলাই স্টেডিয়াম বুলেটিন দেখে নেবেন, সেখানে কিন্তু পাবেন, আমি বলেছিলাম, এবং সেটাই কিন্তু কার্যকর হতে চলেছে। এখনও পর্যন্ত সোর্স যেটা বলছে যে হাইব্রিড মডেল, অর্থাৎ গতবার যে এশিয়া কাপ হয়েছিল সেখানে আমরা দেখি যে বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা এবং বিসিসিআইয়ের প্রেসিডেন্ট রজার পিনি, এই দুজন পাকিস্তানে যান, তারা দেখে আসেন সমস্ত রকম যা যা কী ব্যবস্থাপনা রয়েছে পাকিস্তানের, সব দেখে কিন্তু তারা আবারও সিদ্ধান্ত নিয়েছে যে না, ভারত পাকিস্তানে খেলবে না, তারা অন্য কোনো দেশে খেলবে, মানে হাইব্রিড মডেল অবশ্যই নিতে হবে এক্ষেত্রে এশিয়া কাপ ক্রিকেট কাউন্সিলকে। সেটাই কিন্তু হয়েছে, এবং আইসিসিও কিন্তু তাই করতে চলেছে যা খবর। আবারও কিন্তু হয় দুবাই, ইউএই অথবা শ্রীলঙ্কা, এই দুটো নাম কিন্তু উঠে আসছে। আবারও কিন্তু সেই জায়গাতেই যেতে চলেছে এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এবার বিষয় হচ্ছে যে ভারতের জন্য যে মানে পাকিস্তান যে খসড়া সূচিটা করেছিল, সেক্ষেত্রে ভারতের প্রতিটি ম্যাচ লাহোরে দিয়েছিল। লাহোরের গাদ্দাফি 1996 ওয়ার্ল্ড কাপ ফাইনাল হয় সেখানে, আমরা জানি। সেখানে সেই ভেন্যুটা ঠিক করেছিল ভারতের জন্য। তবে যদি ভারত না যায় তাহলে তো এমন নয় যে আইসিসি মানে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতকে ছাড়া হবে, ভারতকে নিয়েই করতে হবে, হাইব্রিড মডেলই করতে হবে, এবং ফাইনালটাও কিন্তু পাকিস্তানে তাহলে হচ্ছে না। আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে ভারত পাকিস্তান মানে ভারত ফাইনালে উঠবে কি উঠবে না, কিন্তু আগে থেকেই কিন্তু ডিসাইড করতে হবে যে ফাইনালটা কোথায় হবে। যদি ডিসাইড করতে হয় আইসিসিকে, তাহলে কিন্তু অবশ্যই যে মিটিং রয়েছে, আমরা এর আগেও বলেছি যে কলম্বোতে মিটিং রয়েছে জুলাইয়ের শেষের দিকে, এবং সেখানে 4 দিনের মিটিং রয়েছে। সেখানে আইসিসির কেউ থাকছে, আইসিসি অফিসিয়ালরা থাকছে, প্রতিটি দেশের কিন্তু অফিসিয়ালরা থাকছে, এবং সেখানে ত্রিমুখী একটা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে বিসিসিআই থাকবে, পিসিবি থাকবে এবং আইসিসি থাকবে। পিসিবি কিন্তু আপ্রাণ চাইছে ভারত যাতে আবারও যায়। তবে জয় শাহ হোক বা তার ক্লোজ সার্কিট হোক, তারা যেটা জানাচ্ছে যে ভারত কিন্তু পাকিস্তানে গিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না, সেক্ষেত্রে দুবাই অথবা শ্রীলঙ্কা সেই মানে হাইব্রিড মডেল যেটা এশিয়া কাপ, গত এশিয়া কাপে আমরা দেখেছি, সেই এশিয়া কাপের ফর্মুলাতেই কিন্তু এগোতে চলেছে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ। অর্থাৎ ভারতীয় ফুটবলারদের সাথে, ভারতীয় ক্রিকেটারদের সাথে সুসম্পর্ক রয়েছে শাহিদ আফ্রিদির, এবং সেই জায়গা থেকে যে বৈঠকের কথা জয়জ্যোতি বলল, বৈঠকের পরে পরবর্তীতে কি সিদ্ধান্ত হয় সেদিকে আমাদের নজর থাকবে, আলোচনা চলবে। তবে এই মুহূর্তে ডালাসে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাবো দর্শকদের। বেশি দিন আগে নয়, 1 জুন আমরা দাঁড়িয়ে আছি, জুলাইয়ের মাঝামাঝি এখনো হয়নি। 1 জুন এই মাঠেই টি20 ওয়ার্ল্ড কাপের ওপেনিং ম্যাচ হয়েছিল ইউএসএ আর কানাডার মধ্যে, যে দুটো দেশ বলা হয়ে থাকে যে পৃথিবীর ইতিহাসে প্রথম ক্রিকেট ম্যাচ খেলেছিল আজ থেকে অনেক অনেক বছর আগে, 18th সেঞ্চুরিতে নিউ ইয়র্কে। কিন্তু এই মাঠটা এটা ডালাসের ক্রিকেট গ্রাউন্ড। আর দেখুন, এখন কিন্তু সব মাঠে মেজর লিগ ক্রিকেটের সমস্ত বিজ্ঞাপন লেগে আছে। টি20 ওয়ার্ল্ড কাপ নেই, তার কারণ হচ্ছে মেজর লিগ ক্রিকেট, এখানে নাইট রাইডার্সও খেলে, আমেরিকার টিমগুলো খেলে। কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে
এই ডালাস মাঠটা যেটা দেখছেন, এখানে কিন্তু বেসবল খেলা হতো আগে, কিন্তু এখন বেসবলকে সরিয়ে এটা পার্মানেন্ট ক্রিকেট স্টেডিয়াম। আমেরিকার একমাত্র পার্মানেন্ট ক্রিকেট স্টেডিয়াম এই ডালাস। অর্থাৎ এই মাঠটা অনেক ছোট, কলকাতার সিসিএফসি মাঠের মতো বলা যেতে পারে। দেখুন, কোনো ঘেরা স্টেডিয়াম নয়, কত ছোট ছোট গ্যালারি, কিন্তু মাঠটার মধ্যে হয়তো একটা আমেরিকার নতুন ক্রিকেটের ভবিষ্যৎ হওয়ার একটা মশলা লুকিয়ে আছে। এবং এই মাঠটা এখন এসে দেখতে গিয়ে মনে হলো যে পুরো ব্যাপারটাই, এই যে বেসবল কেন্দ্রিক একটা সভ্যতা ছিল সেটা কিন্তু সরে গেছে। এখন কিন্তু কমপ্লিটলি এই মাঠটা ক্রিকেটের জন্য। কিছুদিন আগে এখানে খেলে গেলেন নাইট রাইডার্সের হয়ে রাসেল নারিনরা, আবার তারা হয়তো আসবেন, আরো অন্য টিমের প্লেয়াররা খেলবেন, কিন্তু এই মাঠে এখন বলা হচ্ছে বেসবল খেলা হবে না। এবং যদি আদৌ আমেরিকাতে ক্রিকেট দানা বাঁধে, তাহলে তাকে এই মাঠকে কেন্দ্র করে তৈরি হবে সেই ক্রিকেট সভ্যতা। মেজর লিগ ক্রিকেট, চারদিকে মেজর লিগ ক্রিকেটের সমস্ত বিজ্ঞাপন, এবং আমেরিকানরা সাধারণভাবে এই ওয়ার্ল্ড কাপে ক্রিকেটে যে আমেরিকা দারুণভাবে একটা অভ্যুত্থান হয়েছে তা নয়, এটা বলা হচ্ছে বেবি স্টেপস, ক্রিকেটের বেবি স্টেপস। কিন্তু কে বলতে পারে যে মাঠকে কেন্দ্র করে নতুন করে তৈরি হবে না আমেরিকার ক্রিকেট স্বপ্ন, বা আরো অন্যভাবে বললে ক্রিকেটের আমেরিকান স্বপ্ন। খুব ইন্টারেস্টিং একটা সময়, আর খুব ইন্টারেস্টিং একটা ক্রিকেট মাঠ। আবার যদি মাঠটা দেখেন, আবার দেখাচ্ছি, ক্রিকেট আনলিশড। ইয়েস, ক্রিকেট আনলিশড, be it Major League Cricket or T20 World Cricket or cricket in general. Cricket has finally been unleashed in the United States. সুতরাং fasten your seat belts and wait for the ultimate. আন্তর্জাতিক ক্রিকেটের জবনিকা টানলেন ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। আমরা জানি যে লর্ডসে তার কেরিয়ার প্রথম শুরু হয়েছিল 2003 সালে, আর এই লর্ডসের মাঠে আজ তার কেরিয়ার শেষ করলেন তিনি, অবসর নিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। জেমস অ্যান্ডারসন নিয়ে কি বলবেন? জেমস অ্যান্ডারসন মানে কি বলবো, একটা উপন্যাস বলা যেতে পারে। দুর্ধর্ষ প্লেয়ার, এবং 2003 বিশ্বকাপের আমার সেই ম্যাচের কথা মনে পড়ছে পাকিস্তানের বিরুদ্ধে। একদম মানে কম বয়সী জেমস অ্যান্ডারসন, সেই অ্যান্ডারসন যে 2024-এ এসে রিটায়ারমেন্ট নেবেন তখন কিন্তু কেউ ভাবেনি। সত্যি জেমস অ্যান্ডারসন 704টি উইকেট, একজন ফার্স্ট বোলারের ক্ষেত্রে 704টি উইকেট, মানে কি বলবো, এটা নিয়ে কিছু বলার ভাষা নেই। আমরা দেখেছি এর আগে স্পিনারদের মধ্যে শেন ওয়ার্ন, মুথাইয়া মুরলীধরন 700 উপরে উইকেট নিয়েছেন। তবে জেমস অ্যান্ডারসন বাকিদের কাছে ইন্সপিরেশন, এবং যারা ভবিষ্যতে ফার্স্ট বোলার হতে চায় তারা অবশ্যই রোল মডেল করতে পারেন জেমস অ্যান্ডারসনকে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ওয়ার্কলোড ম্যানেজমেন্ট দিক থেকেও সব টেস্ট হয়তো খেলাতো না জেমস অ্যান্ডারসনকে, তবে যে কটা তিনি টেস্ট খেলেছেন সেখানে কিন্তু নিজের ছাপ ফেলেছেন, এবং ছাপ ফেলেছেন বলেই 704টি উইকেটের মালিককে এই জেমস অ্যান্ডারসন। আজকে অবশ্যই তাকে স্যালুট জানাতে হবে। জেমস অ্যান্ডারসন যাওয়ার বেলায় কিন্তু বলে গিয়েছেন তার দেখা সেরা ব্যাটার, সেরা ব্যাটসম্যান সচিন রমেশ টেন্ডুলকার। অবশ্যই নস্টালজিক তিনি জেমস অ্যান্ডারসন। তবে এই লর্ডস, ক্রিকেটের মক্কা লর্ডস যেখানে শুরু করেছিলেন সেখানেই তিনি কিন্তু জবনিকা টানলেন। তাই যাওয়ার বেলাতেও অ্যান্ডারসন ফ্যান্সদের কিছুটা মন খারাপ, তবে এরকম একটা কেরিয়ার উপহার দেওয়ার জন্য জেমস অ্যান্ডারসনকে অসংখ্য ধন্যবাদ। একদমই। এবং ইংল্যান্ডের কিংবদন্তি জেমস অ্যান্ডারসন, তাকে নিয়ে বলতে গেলে একেবারে উপন্যাসের মতো, যেমনটা জয়জ্যোতি বলল। এবং অবশ্যই এবার ফুটবলের দিকে একটু আসি। ফুটবলে আনোয়ার আলী এখন একেবারে চর্চায় রয়েছে, মোহনবাগানের ফুটবলার তিনি। তবে ইস্টবেঙ্গল না মোহনবাগান তাকে দলে নেবে, এ নিয়ে কিন্তু একটা জোর চর্চা চলছে। তিনি কি চাইছেন, এই নিয়ে কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো, এখন আনোয়ার আলী নিয়ে যেটা চলছে এটা থ্রিলার ওয়েব সিরিজ মনে হচ্ছে। যে ধরো এখন এই মুহূর্তে যে কথা হচ্ছে, ঠিক 1 ঘন্টা পরে কথা কিন্তু পাল্টে যাচ্ছে। আমি একটু বলে রাখি যে এই ফুটবলারটি রঞ্জিত বাজার দিল্লি এফসি থেকে তিনি লোনে দেন মোহনবাগান সুপার জায়ান্টকে, এবং ফিফা একটা রুল করে, ফিফা একটা নিয়ম করে, সেখানে বলা হয় যে লোনের প্লেয়ারকে 1 বছরের বেশি, মানে 1 বছর অতিক্রম হয়ে গেলে সেটা ভ্যালিডিটি থাকবে না। এবার বিষয় হচ্ছে ফিফার সেই রুলটা কিন্তু এখনো পর্যন্ত এআইএফএফ কার্যকর করেনি, কার্যকর করবে 2025 থেকে যা শোনা যাচ্ছে। এবার যখন আনোয়ার আলীকে নেয় দিল্লি এফসি থেকে, সেই সময় যে চুক্তি হয় মোহনবাগানের তরফ থেকে যেটা জানা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তারা যে চুক্তিটা করছে সেটা কিন্তু 1 বছরের বেশি, এবং সেক্ষেত্রে কিন্তু আনোয়ার আলীর তরফ থেকে কোনো অবজেকশন নেই। ইন দ্য মিন টাইম যখন রঞ্জিত বাজাজ নিজে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, তারপরে
ইস্টবেঙ্গল থেকে একজন কর্তা রঞ্জিত বাজাজের সঙ্গে দেখা করেন এবং এটাও বলা হচ্ছে যে ইস্টবেঙ্গলের চুক্তিপত্রেও নাকি সই করেছেন আনোয়ার আলী। মানে যেটা বলার যে এটা পুরোপুরি একটা থ্রিলার মুভি, মানে ওয়েব সিরিজের মতো যাচ্ছে, মানে এখন একদিকে যাচ্ছে ঠিক তার পর মুহূর্তে যেন পাল্টে যাচ্ছে চিত্রনাট্যটা। এবং আনোয়ার আলী শেষ পর্যন্ত কোথায় যাবেন এটা এখনও কিন্তু বিশাল কনফিউশন রয়েছে। তবে যা খবর, যদি মোহনবাগান সুপার জায়ান্ট এনওসি না দেয় তাহলে কিন্তু আনোয়ার আলী কোথাও যেতে পারবেন না। মোহনবাগান ফ্যানদের জন্য একটা পোস্ট অবশ্যই আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে, এবং এটা ফ্যাক্ট যে সময় তাকে নেওয়া হয়েছিল সেই সময় কিন্তু এরকম কোনো রুল ছিল না, এবং তাই যেহেতু কার্যকর হয়নি এআইএফএফ দ্বারা সেই রুল, সেক্ষেত্রে আগের রুলটাই কিন্তু থাকবে, এবং অর্থাৎ মোহনবাগান কিন্তু খেলাবে এক্ষেত্রে আনোয়ার আলীকে। এবং যদি না এনওসি দেয়, যদি এনওসি দিতে হয় তাহলে বিশাল অঙ্কের একটা ক্ষতিপূরণ চাইছে সেক্ষেত্রে মোহনবাগান, এবং সেটা আদৌ দেবে কিনা সেটা নিয়েও কিন্তু একটা বিগ কোয়েশ্চেন মার্ক। তাই এটাই বলার যে এখনও পর্যন্ত যা লেটেস্ট আপডেট, মোহনবাগানই থাকতে চলেছেন সম্ভবত আনোয়ার আলী, যদি বিশাল কিছু চিত্রনাট্যের পরিবর্তন না ঘটে। এই মানে বিষয়টা একদম যে জায়গায় যাচ্ছে, এনওসি দিতে হবে। এবং একই সঙ্গে মোহনবাগান আরেকটা জিনিস করছে, লিখিত মেইল করেছে আনোয়ার আলীকে যে 19শে জুলাই থেকে প্র্যাকটিসে জয়েন করতে হবে আপনাকে। অর্থাৎ এর থেকে কিন্তু পরিষ্কার যে মোহনবাগান পরিষ্কার ইঙ্গিত দিয়েছে আনোয়ার আলীকে আমরাই ডাকছি, এবং ডুরান্ডে হয়তো আনোয়ার আলী খেলতে পারে, এবং রক্ষণের বিরাট ভরসা আনোয়ার আলী, এবং ইস্টবেঙ্গল তাদের মতো করে চেষ্টা করছে। তবে যদি রুল মানে এগেনস্টে যায় তাহলে কিছু করার থাকবে না। এবং মোহনবাগান কর্তারা এবং মোহনবাগানের তরফ থেকে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটা বোঝা যাচ্ছে যে তারা কিন্তু ভীষণভাবে আত্মবিশ্বাসী যে আনোয়ার আলী মোহনবাগান সুপার জায়ান্ট জার্সিতেই কিন্তু খেলবেন ডুরান্ড কাপে, এবং আগামী এই সিজনটা তিনি খেলবেন। অর্থাৎ রুল যা আছে তাতে কিন্তু মোহনবাগান এক্ষেত্রে ম্যাচটা বের করে নিল ইস্টবেঙ্গল থেকে বলা যায়। একদম, এবং ইস্টবেঙ্গলও সর্বতভাবে চেষ্টা করছে তাদের দলে নেওয়ার। পরবর্তীতে কি সিদ্ধান্তে যাওয়া যায়, আনোয়ার আলী তিনি কি সিদ্ধান্ত নেন সেদিকে আমাদের নজর থাকবে। এবার একটু ইউরো কাপে আসি। যদি ইউরো কাপে মোস্ট ফেভারিট কে? ইউরো কাপের একদম শেষ ল্যাপে আমরা রয়েছি, এবং ইউরো কাপ বলতে গেলে একটা কথাই বলবো যে ইউরো কাপের কিন্তু এই মুহূর্তে একদিকে স্পেন, অপরদিকে ইংল্যান্ড। কলকাতা টিভি অনলাইনে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ আসছে অল টাইম গ্রেট ম্যাচ রেফারিদের মধ্যে কিথ হ্যাকেট লন্ডন থেকে কলকাতা টিভি অনলাইনকে সাক্ষাৎকার দিয়েছেন। সেটা অবশ্যই আপনারা চোখ রাখবেন। সেখানে কিন্তু স্পেন ভার্সেস ইংল্যান্ড নিয়ে তিনি অনেক কথা বলেছেন, রেফারিং সিস্টেম নিয়ে কথা বলেছেন, হ্যারি ক্যান থেকে শুরু করে ইয়ামাল সব নিয়ে আলোচনা রয়েছে। তবে আমি এই ফাইনাল নিয়ে বলি যে দেখো, ইন্ডিভিজুয়ালি হোক কালেকটিভলি হোক স্পেন কিন্তু ফেভারিট, এটা অস্বীকার করা যাবে না। তবে ফাইনাল ম্যাচ কিছু বলা যায় না, এর আগের ইউরোতে ফাইনাল ইংল্যান্ডকে হারতে হয়েছে, আর এবারের ইউরো ফাইনাল কিন্তু গ্যারেথ সাউথগেট হারতে চাইবে না, এবং অবশ্যই তারা একটা নিশ্চয়ই কোনো একটা এমন ট্যাকটিক্স নেবে যাতে স্পেনকে আটকানো যায়। তবে স্পেন যদি দেখো তুমি উইংস থেকে যে আক্রমণ হয় বা তাদের যে মিডফিল্ডে যথেষ্ট রকম কিন্তু জমজমাট, এবং সেক্ষেত্রে ইংল্যান্ডকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। এবং ইয়ামাল এই যে ফুটবলারটি কিন্তু অ্যাবসলুট মানে ডিসকভারি বলা যেতে পারে এই ইউরো কাপে। 16 বছর বয়স, এবং যেভাবে তিনি এত দূর থেকে গোল করছেন, বা পাটা খুব ভালো চলে ইয়ামালের, এবং তাকে কিন্তু অবশ্যই খেলাতে চাইবে। মানে এটাও বলা হচ্ছে যে জার্মান শিশু আইন অনুসারে যে 9টার পরে পরিশ্রম করানো যাবে না, যেহেতু বয়স কম, 16 বছর বয়স, সেটা একটা সমস্যার মুখে পড়তে হতে পারে স্পেনকে। তবে স্পেন কিন্তু একদম তৈরি সমস্ত রকমভাবে যে তাকে পুরো ম্যাচ খেলাবে, এবং ম্যাচ জমজমাট হবে। শুধু ইয়ামাল নয়, তাদের মোরাতা দেখো তুমি, অলমো দেখো, মেরিনো দেখো, এক একজন ফুটবলার কিন্তু মানে গিফটেড, এবং কি ছন্দে খেলে, কি ফরমেশনে খেলে সেটাও দেখার একটা ঐক্যবদ্ধ ফুটবল দেখা যায় যখন স্পেন খেলে। এবং অপরদিকে ইংল্যান্ডের তরফ থেকে একটা কথাই বলবো যে ইংল্যান্ড কিন্তু সেমিফাইনাল ম্যাচটা আমার মনে হয় যে কিছুটা ভাগ্য সহায় ছিল, এবং একদম শেষ মুহূর্তে ওয়াটকিন্সের গোল। এই ইংল্যান্ড মানে মেজর টুর্নামেন্ট বলতে গেলে 1966-এ ওয়ার্ল্ড কাপ জিতেছিল, তারপর থেকে কিন্তু সেই রকমভাবে ছাপ ফেলতে পারেনি। তাই ইংল্যান্ড চাইবে অবশ্যই যে সেই ইউরো কাপ জিতে ইংল্যান্ড ফুটবল অনুরাগীদের মুখে হাসি ফোটাতে। সেটা আদৌ হবে কিনা সেটা সময় বলবে। তবে ইংল্যান্ড ভার্সেস স্পেন ম্যাচ জমজমাট হবে, রাত জাগবে ভারতবর্ষ অবশ্যই ইংল্যান্ড ভার্সেস স্পেন দেখার জন্য, ভার্সতীয় জাগবে, আমিও জাগবো, এবং ম্যাচ অ্যানালিসিস চলবে। তবে তার আগে বলে রাখি যে কিথ হ্যাকেট
অল টাইম গ্রেট রেফারি, মানে শতাব্দীর সেরা রেফারিদের মধ্যে অন্যতম। তার এক্সক্লুসিভ ইন্টারভিউ কলকাতা টিভিতে আসছে, চোখ রাখুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি অনলাইনে। ইউরো কাপের একেবারে সন্ধিক্ষণে চলে এসেছি আমরা, অবশ্যই ফাইনালের দিকে আমাদের নজর থাকবে এবং যেমনটা জয়জ্যোতি বললো এক্সক্লুসিভ বেশ কিছু ইন্টারভিউ আসতে চলেছে, অবশ্যই তার জন্য আপনাদের কলকাতা টিভি স্টেডিয়াম বুলেটিনের দিকে অবশ্যই নজর রাখতে হবে। এবার একটু আসি ইউরো কাপ থেকে কোপা আমেরিকাতে জয়জ্যোতি শেষ বাজি কে মারবে? দেখো স্ক্রিনে একটা ছবি যাচ্ছে অলরেডি, নতুন করে কিছু বলার নেই এবং আশা রাখবো যে মেসিয়ানায় জ্যোৎস্না রাত হবে। আর আর্জেন্টিনা হট ফেভারিট, মানে কোপা আমেরিকা যদি তুমি বলো ব্রাজিলের থেকেও ফেভারিট থাকে, মানে ফেভারিট তাদের স্ট্যাটস যদি দেখো তাহলে আর্জেন্টিনার কিন্তু বেশি। আমি যদি ভুল না হই 15 বার কোপা আমেরিকা টাইটেল জিতেছে আর্জেন্টিনা এবং এই আর্জেন্টিনা কিন্তু ভয়ঙ্কর, যদিও কিছু জায়গায় ল্যাকিংস রয়েছে, তবে ডি মারিয়া শেষবারের মতো অবশ্যই রাঙিয়ে দিতে চাইবেন। লায়নেল মেসিকে নিয়ে কিছু বলার নেই, আমি অলরেডি আগেই বললাম যে মেসি নয় জ্যোৎস্না রাত আবারও দেখবে হয়তো কোপা আমেরিকা, এবং আবারও লায়নেল মেসি সেই ছন্দটা নিজে ফিরে পাবেন এবং অবশ্যই আর্জেন্টিনার সমর্থক তো শুধু আর্জেন্টিনাতেই নেই, কলকাতাতেও রয়েছে, কলকাতার মানিকতলাতেও রয়েছে, বেলঘরিয়াতেও রয়েছে, তাই আর্জেন্টিনার জন্য অবশ্যই চিয়ারিং চলবে। আর অপরদিকে কলম্বিয়ার কথা বলি, কলম্বিয়া কিন্তু ডেঞ্জারাস সাইড। কলম্বিয়া 29টি ম্যাচ, শেষ 29টি ম্যাচ অপরাজিত এবং তারা কিন্তু অ্যাটাকিং ফুটবল খেলবে, আগ্রাসী ফুটবল খেলবে। তবে কীভাবে আটকাবে ডি মারিয়া বা আলভারেজ বা লায়নেল মেসিকে সেটা দেখার বিষয় হবে। এত সহজ হবে না অবশ্যই, তবে আশা রাখবো যে জমজমাট ম্যাচ হবে। ইউরো ফাইনালের সঙ্গে কোপা ফাইনাল একদম মিলেমিশে একাকার হবে, এটুকু আশা রাখাই যায়। একদমই আজকের এপিসোডে ক্রিকেট থেকে ফুটবল বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। একদম স্টেডিয়াম বুলেটিনের শেষ ল্যাপে এসে গেছি। প্রত্যেক দিন প্রত্যেক এপিসোডের আগে, শেষের আগে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করি জয়জ্যোতি, দিস ডে দ্যাট ইয়ার কি হয়েছে দর্শকদের জন্য। দিস ডে দ্যাট ইয়ারে আজকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরের জন্মদিন। সঞ্জয় মঞ্জরেকরের নাম হয়তো এই যুগের ক্রিকেটাররা, মানে এই যুগের যারা ক্রিকেট খেলে বা ক্রিকেট দেখে তারা হয়তো খুব একটা পরিচিত নয়, বা যারা ক্রিকেট নিয়ে রিসার্চ করে তারা অবশ্যই জানবে। তবে সঞ্জয় মঞ্জরেকরের একটা কথা বলে রাখি যে 1989 পাকিস্তান সফর, লাহোরে মঞ্জরেকরের ব্যাটিংটা যদি থাকে ইউটিউবে একবার দেখে নেবেন। মঞ্জরেকর টেকনিক্যালি ভীষণ সাউন্ড ব্যাটসম্যান ছিলেন এবং আমার মনে হয়, আমার এটা পার্সোনাল ধারণা যে আরও বেটার হতে পারতো তার কেরিয়ার, কোথাও গিয়ে সেটা হয়নি। তবে টেকনিক্যালি যদি বলা হয় রাহুল দ্রাবিড়, সঞ্জয় মঞ্জরেকরকে আমি একই আসনে রাখবো। আর দুর্দান্ত ব্যাটার, আজকে তার জন্মদিন, তাকে অবশ্যই স্যালুট। এবং একই সঙ্গে অভিনন্দন যেমন সঞ্জয় মঞ্জরেকরকে জানাচ্ছি, একই সঙ্গে মুনাফ প্যাটেল, তারও জন্মদিন, তিনিও ভারতের হয়ে খেলেছেন, বিশ্বকাপ জিতেছেন 2011-তে, তাকেও কিন্তু অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের তরফ থেকে। একদমই, এবং আমরা আলোচনা একেবারে শেষে চলে এসেছি। আজকের এই এপিসোড অবশ্যই আপনাদের আশা রাখবো যে ভালো লাগবে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করলাম। অনেক অনেক ধন্যবাদ জয়জ্যোতি। আজকে স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7।